অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমার ঘর আমার স্কুল আঙ্গিনায় কার্যক্রমে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক, রিভারভিউ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল, পুস্তকলা সেনানিবাস, ঢাকা। বন্ধুরা, নিশ্চয়ই মনে আছে আমরা গত পর্বে তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে মুনাফা সংক্রান্ত বিষয়ে আলোকপাত করেছিলাম এবং ওই অধ্যায়ে সরল মুনাফা সংক্রান্ত গাণিতিক সমস্যা আমরা সমাধান করেছিলাম। কথা দিয়েছিলাম আমরা চক্রবৃদ্ধি মুনাফা নিয়ে আবার আসব। তো তারই সূত্র ধরে আজকে তোমাদের অনলাইন কার্যক্রমে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা এ দুটাই বিষয়ে আমরা গত পর্বে সামান্য ধারণা দিয়েছিলাম। আজকের পাঠে আমরা চক্রবৃদ্ধি মুনাফা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এই সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান করব। তো চলো আজকের পাঠে আমরা কি শিখতে পারি সে বিষয়গুলো একটু দেখে নেই। আজকের পাঠের শিক্ষণফল থেকে আমরা সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারবো। চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফা সম্পর্কিত গাণিতিক সমস্যার সমাধান করব। ঠিক আছে? তো মূল আলোচনায় যাওয়ার আগে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা আরেকবার চলো আলোকপাত করে আসি। আমরা সরল মুনাফার ক্ষেত্রে বলেছিলাম কোনো ব্যক্তি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে এমন শর্তে কিছু টাকা বা নির্দিষ্ট পরিমাণ টাকা ধার করে নেয় যে তাকে শুধুমাত্র বছরান্তে আসলের উপরই কেবলমাত্র মুনাফা প্রদান করতে হবে। বছরে শুধুমাত্র আসলের উপর মুনাফা হিসাব করে তাকে প্রদান করতে হয়। আর চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমরা বলেছিলাম কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে কোনো ব্যক্তি যে নির্দিষ্ট পরিমাণ টাকা বা আসল হিসাবে ধার বা ধার্য করে সেই টাকার একটা নির্দিষ্ট সময়ান্তে মুনাফা হিসাব করা হয় এবং ওই মুনাফার উপর আবার মুনাফা হিসাব করা হয়। অর্থাৎ যে শর্তে তার মুনাফা আসলের সাথে যোগ হয়ে নতুন আসলে পরিণত হয় সেই মুনাফাকে বলা হবে চক্রবৃদ্ধি মুনাফা। অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফায় তার আসলের পরিবর্তন হয়ে যায়। কিভাবে পরিবর্তন হয়ে যায়? মুনাফা একটা নির্দিষ্ট সময়ান্তে হিসাব করে আসলের সাথে যোগ করা হয় এবং সেই আসলটা পরবর্তী সময়ের জন্য মুনাফা হিসাব করা হয়। এজন্যই চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার মধ্যে পার্থক্য হলো সরল মুনাফার ক্ষেত্রে আসলের কোনো পরিবর্তন ঘটে না, শুধুমাত্র মুনাফার পরিবর্তন হয়। আর চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আসলের পরিবর্তন ঘটে এবং সরল মুনাফার ক্ষেত্রে সাধারণত বছরান্তে মুনাফার হিসাব করা হয়। আর চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমরা বলেছিলাম নির্দিষ্ট সময়ান্তে। আর এই নির্দিষ্ট সময়ান্তে বলতে বোঝানো হয় 1 মাস, 3 মাস, 6 মাস, 9 মাস এভাবে হিসাব করা হয়, কিংবা কখনো পুরো বছরেরও হিসাব করা হয়। ধরো কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যদি 3 মাসে মুনাফা হিসাব করে কিংবা 6 মাসে মুনাফা হিসাব করে, তাহলে দেখা যাচ্ছে বছরে তাকে 4 বার কিংবা 2 বার মুনাফার হিসাবটা গণনা করতে হয়। তো সেই সুবাদে চক্রবৃদ্ধি মুনাফার সূত্রের মধ্যে সরল মুনাফার সূত্রের চেয়ে কিছুটা পার্থক্য পরিলক্ষিত হয়। আর সেই পার্থক্যটা কি, চলো আমরা সূত্রের মাধ্যমে দেখে আসি। আজকের আলোচনাধীন যে সূত্রগুলি কাজে লাগবে সেটা হলো সরল মুনাফার ক্ষেত্রে আমরা বলেছিলাম I = PNR, যেখানে I ছিল মুনাফা, P ছিল প্রিন্সিপাল বা আসল, N কে সময় দ্বারা প্রকাশ করা হয়েছিল এবং R দ্বারা মুনাফার হার প্রকাশিত হয়েছিল। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে মুনাফার আলাদা কোনো সূত্র স্থাপন করা হয়নি, শুধুমাত্র মুনাফা আসল এর সূত্র স্থাপন করা হয়েছে।
সেই মুনাফা আসলের সূত্রটি হলো সি ইজ ইকুয়াল টু পি ইন্টু 1+r⁴n কিংবা পি ইন্টু 1+r/m⁴n ইন্টু m। তোমাদের নিশ্চয়ই মনে আছে সরল মুনাফা আসলের ক্ষেত্রে আমরা এ দ্বারা প্রকাশ করেছিলাম, এ সমান ছিল পি ইন্টু 1+r। আর এক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফা আসলের ক্ষেত্রেও আসলে এ দ্বারা প্রকাশ করা যায়, কিন্তু তোমাদের পাঠ্য বইয়ে যেহেতু সি দ্বারা প্রকাশ করেছে সেজন্য আমরা তোমাদের পাঠ্য বইয়ের সাথে সঙ্গতি রেখেই আমরাও সি দ্বারাই প্রকাশ করলাম। তো চক্রবৃদ্ধি মুনাফা আসলের ক্ষেত্রে সূত্রটা কী দাঁড়ালো? সি ইজ ইকুয়াল টু পি ইন্টু 1+r⁴n। অর্থাৎ এখানে পি হলো প্রিন্সিপাল বা আসল, আর হলো মুনাফার হার, এন হলো সময় নির্দেশিত রাশি। এই সূত্রটাকে বিকল্প হিসাবে এভাবেও লেখা যায় পি ইন্টু 1+r/m⁴n ইন্টু m। তোমরা নিশ্চয়ই বীজগাণিতিক রাশিতে সূত্র পড়েছিল a+b² সমান a² + 2ab + b²। ঠিক তদ্রূপ এখানে এনটাকে পাওয়ার হিসাবে দেখানো হয়েছে, আর এই সূত্রের মধ্যেও n ইন্টু এমকে পাওয়ার হিসাবে দেখানো হয়েছে, সূচক হিসাবে, ঘাত হিসাবে দেখানো হয়েছে। তো এখানে এমটা কি অর্থে প্রকাশ করা হয়েছে আমি লিখে নিছি, দেখো এম সমান মুনাফার গণনার সংখ্যা। মুনাফার গণনার সংখ্যা বলতে কি বুঝবো? আমরা সরল মুনাফার ক্ষেত্রে সাধারণত বছরান্তে হিসাব করেছি, তাই না? চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে ধরো 3 মাস পরপর যদি মুনাফা দেয় তাহলে বছরে কবার মুনাফা দেওয়া হয়? নিশ্চয়ই 4 বার। আবার 6 মাস পরপর যদি মুনাফা দেওয়া হয় তাহলে বছরে মুনাফা দেওয়া হয় 2 বার। আবার যদি 1 মাস পরপর মুনাফা দেওয়া হয় তাহলে বছরে মুনাফা দেওয়া হয় 12 বার। এই যে বছরে 1 বছরের মুনাফা না দিয়ে বছরের মুনাফাটাকে যখন ভগ্নাংশ রূপে পরিণত হয়ে যায়, 1 বার, 3 বার, 5 বার, 6 বার, সেই সংখ্যাটা প্রকাশ করার জন্য আমরা এখানে এম প্রকাশ করেছি, এম দ্বারা প্রকাশ করেছি। অর্থাৎ যদি বছরে 2 বার মুনাফা দেওয়া হয় তাহলে এমের পরিবর্তে আমরা 2 বসাবো, এখানে আরকে 2 দিয়ে ভাগ করব এবং এনকে 2 দিয়ে গুণ করব। আবার যদি 3 মাস পর পর মুনাফা দেওয়া হয় তাহলে বছরের মুনাফা দেওয়া হয় 4 বার, সেই জন্য এম এর পরিবর্তে 4 বসে এনকে গুণ করব, এখন এখানে 4 বসে আরকে ভাগ করব। তোমাদের আসলে গণিত 8ম শ্রেণী গণিত বইয়ে এরকম সূত্রের গাণিতিক সমস্যার সমাধান করার প্রয়োজন হয় না বললেই চলে, তারপরেও একটু ধারণা দিয়ে রাখলাম আমরা। সৃজনশীল গণিতে যেহেতু একটু করার সুযোগ আছে, সেই হিসাবে যদি এরকম আসে তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করব, নতুবা সিংহভাগ সময় আমরা এই সূত্রটাকে ব্যবহার করব। ঠিক আছে? তাহলে এই দুটি সূত্রের সমন্বয়ে অর্থাৎ সরল মুনাফার সূত্র এবং চক্রবৃদ্ধি মুনাফা আসলের সূত্র, এই দুটি সূত্রের সমন্বয়ে আমরা একটি গাণিতিক সমস্যার সমাধান করব, তাহলে বিষয়টি আরও পরিষ্কার হওয়া যাবে। চলো আমরা একটা উদ্দীপক দেখে নেই। আমি একটা উদ্দীপক লিখে রাখছি বোর্ডে, সেটা হলো আনোয়ার সাহেব 8% মুনাফায় মধুমতি ব্যাংকে 10,000 টাকা জমা রাখলেন। ক, তিনি সরল মুনাফায় 1 বছরে কত টাকা মুনাফা পাবেন? খ, 2 বছর পর তার চক্রবৃদ্ধি মূলধন কত হবে? গ, 3 বছর পর চক্রবৃদ্ধি ও সরল মুনাফার মধ্যে পার্থক্য নির্ণয় করো। আরেকবার উদ্দীপকটা যদি আমরা লক্ষ্য করি দেখি, আনোয়ার সাহেব 8% মুনাফায়, অর্থাৎ এখানে তার মুনাফার হার হলো 8% দেওয়া আছে, মধুমতি ব্যাংকে, যে ব্যাংকেই রাখুক, সে 10,000 টাকা জমা রাখলেন। তাহলে যেই টাকাটা জমা রাখা হয়েছে, আমরা আগে বলেছিলাম কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রাথমিক অবস্থায় যে টাকা গ্রহণ করা হয় ধার হিসাবে, অথবা কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের প্রাথমিক অবস্থায় যে পরিমাণ টাকা জমা রাখা হয় সেটাকে বলা হয় আসল। তাহলে এখানে 10,000 টাকা যেহেতু তিনি জমা রাখছেন, তাহলে এখানে 10,000 টাকা হলো আসল, বা পি সমান 10,000 টাকা। তাহলে মুনাফাটা কত সেটা আমার জানা নেই। এবং এখানে দেখো একটা বিষয় লক্ষ্য করো, 8% মুনাফায় বলেছে, এটা কিন্তু সরল মুনাফা নাকি চক্রবৃদ্ধি মুনাফা সেটা কিন্তু ক্লিয়ার করে নেই। আমরা প্রশ্নগুলো দেখি, তাহলে বুঝতে পারবো কোন মুনাফা বের করতে হবে।
ক নম্বর প্রশ্ন বলেছে তিনি সরল মুনাফায় 1 বছরে কত টাকা মুনাফা পাবেন। এখানে পরিষ্কার সরল মুনাফা। তো সরল মুনাফায় 1 বছরের সময়টা দেওয়া আছে 1 বছর এবং কত টাকা মুনাফা পাবে, অর্থাৎ সরল মুনাফার ক্ষেত্রে যে আমরা সূত্র করেছিলাম আই, সেই আই সমান PNR, এই সূত্রকে ব্যবহার করে আমরা সরল মুনাফা বের করব। তারপরে বলছে 2 বছর পর তার চক্রবৃদ্ধি মূলধন, 2 বছর সময়টা দেওয়া আছে 2 বছর, এই ক্ষেত্রে আর সরল মুনাফা নয় চক্রবৃদ্ধি মুনাফা, এবং চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে হিসাব করে বলছে চক্রবৃদ্ধি মূলধন কত। এখন চক্রবৃদ্ধি মূলধন বলতে আমরা কি বুঝি? চক্রবৃদ্ধি মূলধন যে কথা, চক্রবৃদ্ধি মুনাফা আসল ঠিক একই কথা, অর্থাৎ চক্রাকারে মুনাফা এবং আসল পরিবর্তিত হয়ে যে আসল পরিণত হয় সেটাই হলো চক্রবৃদ্ধি মূলধন বা চক্রবৃদ্ধি মুনাফা আসল। তো 2 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে সেটা আমরা বের করব। তারপর 3 বছর পর চক্রবৃদ্ধি ও সরল মুনাফার মধ্যে পার্থক্য নির্ণয় করব। 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত সেটা আমাদের বের করতে হবে, এবং 3 বছরের সরল মুনাফার মধ্যে সরল মুনাফা কত সেটা আমাদের বের করতে হবে। প্রশ্ন হতে পারে স্যার একটু আগে তো সরল মুনাফা বের করেছি। লক্ষ্য করো ক নম্বর প্রশ্নে যে সরল মুনাফা বের করেছো সেটা শুধুমাত্র 1 বছরের হিসাব করে, আবার 3 বছরের হিসাব করে সরল মুনাফা বের করতে হবে, পাশাপাশি চক্রবৃদ্ধি মুনাফাও বের করতে হবে। কিন্তু চক্রবৃদ্ধি মুনাফার তো কোনো সূত্র আমরা লিখিনি, আমরা লিখেছি চক্রবৃদ্ধি মুনাফা আসলের সূত্র। তো চক্রবৃদ্ধি মুনাফা আসলটা বের করে আমরা এখান থেকে আসলটা 10,000 টাকা বিয়োগ করে দিলেই চক্রবৃদ্ধি মুনাফাটা পাওয়া যাবে। তো চলো আমরা একটু চর্চায় যাই, তোমরা খাতা কলম নিয়ে আমার সাথে লিখে নাও। ক নং প্রশ্নে তিনি সরল মুনাফায় 1 বছরে কত টাকা মুনাফা পাবে, কি কি দেয়া আছে আমরা সেটা লিখে নেই। মুনাফার হার, আমরা জানি মুনাফার হারকে স্মল r দ্বারা প্রকাশ করা হতো। মুনাফার হার 8%, বা এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে লিখলে 100/8 লিখতে পারি, বা এটাকে আমরা 0.08ও লিখতে পারি। আসল P সমান 10,000 টাকা, P সমান 10,000 টাকা, সময় n সমান 1 বছর, মুনাফা I সমান হোয়াট, মুনাফা I সমান আমরা বের করব। তো আমরা জানি সরল মুনাফা I সমান PNR। এই সূত্রটা আমরা আগের ক্লাসে পড়েছি, আজও আমরা দেখে নিলাম। এখান থেকে P এর মান বসে দিই 10,000 গুণন n সমান আমরা জানি 1 বছর, লিখে দিলাম 1, আর সমান আমরা জানি 8% বা 100/8, আমরা লিখে দিলাম 100/8, ব্র্যাকেট দিয়ে পাশে টাকা লিখে দিলাম। এবার শূন্যগুলো একটু কেটে দিয়ে একটু ছোট করে নেই। বলে দাঁড়ালো 100 গুণ 8 টাকা, গুণ করলে হয় 800 টাকা। অর্থাৎ আনোয়ার সাহেব 1 বছর পর 8% মুনাফায় 10,000 টাকা ব্যাংকে জমা রাখলে সে 800 টাকা মুনাফা পাবে।
এবার চলো খ নাম্বার প্রশ্নের মধ্যে যাই। খ নাম্বার প্রশ্নে বলেছে 2 বছর পর তার চক্রবৃদ্ধি মূলধন কত। 2 বছর সময় দেওয়া আছে, মুনাফার হার উদ্দীপকে দেওয়া আছে, আসল দেওয়া আছে। তাহলে আমরা এগুলো উঠিয়ে নিই। খ নাম্বার আগের মতোই লিখো, মুনাফার হার সমান 8% বা 100/8 বা 0.08 আসল পি সমান 10,000 টাকা, 10,000 টাকা, সময় n সমান 2 বছর। চক্রবৃদ্ধি মূলধন বা মুনাফা আসল সি সমান সূত্রটা ভালো করে লক্ষ্য করো, সি সমান পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন, পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। তোমাদের সুস্পষ্টভাবে মনে রাখতে হবে যে এই এনটাকে লেখার সময় ঘাত হিসাবে লিখতে হবে, উপরে পাওয়ার মতো। কেউ যদি ডানে নিচে বসায় দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আবার পি এর মান আমরা জানি 10,000, ওয়ান প্লাস আর সমান 100/8 বা 0.08, আমরা লিখলাম 0.08। পাওয়ার হিসাবে এন আছে 2 বছর, লিখলাম 2। 10,000 এই দুটাকে যদি যোগ করে দেই তাহলে দাঁড়ায় 1.08। এটার উপর পাওয়ার 2 ছিল, 2 বসিয়ে দিলাম। 10,000 গুণন 1.08 এর উপর পাওয়ার আছে 2, অর্থাৎ 1.08 গুণ 1.08। এই 1.08কে 2 বার গুণ করলে সংখ্যাটি পাওয়া যায় 1.1664। এবার এই সংখ্যাটা যদি গুণ করি তাহলে পাওয়া যাচ্ছে 11,664 টাকা। তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমরা পঞ্চম শ্রেণীতে পড়েছিলাম যে দশমিকযুক্ত কোনো সংখ্যাকে যখন একের পাশে 0 দিয়ে গুণ করা হয় তখন দশমিক বিন্দু তার আগের অবস্থান থেকে ডান দিকে সরে যায় এবং যতটা শূন্য থাকে ঠিক তত গড় ডান দিকে সরে যায়। তাহলে এখানে একের পাশে 4টা শূন্য আছে, তাই দশমিক বিন্দু তার আগের অবস্থান থেকে 1 গড়, 2 গড়, 3 গড়, 4 গড় ডানে চলে যাবে। সেই হিসাবে 11,664 টাকা হয়েছে। তোমরা গুণ করে দেখবে, তাই হবে। তাহলে 2 বছর পর তার চক্রবৃদ্ধি মূলধন পাইলাম আমরা 11,664 টাকা। ক্লিয়ার? এবার চলো 3 বছর পর চক্রবৃদ্ধি সরল মুনাফার মধ্যে পার্থক্য নির্ণয় করি। গ নাম্বার 3 বছর পর চক্রবৃদ্ধি ও সরল মুনাফার মধ্যে পার্থক্য। 3 বছর পর, তাহলে আগের মতোই আমরা লিখি মুনাফার হার উদ্দীপকে যা ছিল তাই আছে, 8% বা
100/8 বা 0.08। আসল পি সমান আমরা জানি 10,000 টাকা। সময় n সমান 3 বছর, এটা আমার প্রশ্নে বলা আছে। সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা আসল বা মূলধন C is equal to P into 1 plus R whole to the power n। এখানে মানগুলো আমরা বসিয়ে দেই। P এর মান হলো 10,000, 1 প্লাস আর এর মান আমরা জানি 100/8 বা 0.08, আমরা লিখলাম 0.08 এবং n এর মান যেহেতু 3 বছর তাই এখানে 3 বসিয়ে দিলাম। এবার 10,000 এই দুটাকে যদি যোগ করে দিই তাহলে দাঁড়াচ্ছে 1.08, এটাকে ব্র্যাকেট হিসাবে 3 বসিয়ে দিলাম। এক 1.08কে 3 বার গুণ করলে যেই সংখ্যাটা দাঁড়ায় সেই সংখ্যাটা হলো 1.2597। আমি গুণ করে দেখেছি সংখ্যাটা এরকম হয়, তো তোমরাও গুণ করে দেখবে ঠিক এই সংখ্যাটাই পাবে। এবার আগের মতোই দশমিকযুক্ত কোনো সংখ্যাকে একের পাশে 0 দিয়ে গুণ করলে আমরা জানি দশমিক বিন্দু তার আগের অবস্থান থেকে ডান দিকে চলে যায়, অর্থাৎ একের পাশে যতটা শূন্য থাকবে দশমিক বিন্দু তার আগের অবস্থান থেকে তত গড় ডানে চলে যাবে। তাহলে একের পাশে এখানে 4টা শূন্য আছে, তাহলে দশমিক বিন্দু আগের অবস্থান থেকে 1 গড় 2 গড় 3 গড় 4 গড় পরে চলে যাবে, অর্থাৎ 1 2 5 9 7-এর পরে চলে যাবে। তাহলে সংখ্যাটা দাঁড়ায় 12,597 টাকা। এখন প্রশ্ন হতে পারে স্যার শূন্যগুলো কোথায় গেল? দশমিকের পরে শূন্য ছিল, আমি দশমিকের পরে শূন্য সহ বাদ দিয়ে ফেলেছি। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা আসল বের হলো 12,597 টাকা। কিন্তু আমার প্রশ্নে চক্রবৃদ্ধি মুনাফা আসলের দরকার নেই, আমার দরকার চক্রবৃদ্ধি শুধু মুনাফা। তো মুনাফা আসল থেকে আমরা আসল 10,000 টাকা যদি বাদ দিয়ে দিই তাহলেই মুনাফা বেরিয়ে আসবে। দেখি, অতএব লিখে নাও, অতএব চক্রবৃদ্ধি মুনাফা সমান 12,597 বিয়োগ করে দিলাম 10,000 টাকা, অর্থাৎ দাঁড়ালো 2,597 টাকা। এই 2,597 টাকা চক্রবৃদ্ধি মুনাফা পাবে আনোয়ার সাহেব। তো চক্রবৃদ্ধি মুনাফা বের হলো। আবার চলো সরল মুনাফা বের করি। আমরা বলেছিলাম সরল মুনাফা একটা বের করেছি ক নাম্বার প্রশ্নে, সেটা 1 বছরের জন্য, 3 বছরের জন্য নয়। তাহলে 3 বছরের জন্য চলো আমরা সরল মুনাফা বের করি। দেখি আবার সরল মুনাফা, সরল মুনাফার সূত্রটা নিশ্চয়ই মনে আছে, I is equal to P N R। P এর মান বসাই দাও 10,000 টাকা,
n সমান যেহেতু 3 বছর, এই ক্ষেত্রে আগে করেছিলাম 1 বছর ধরে, আবার দিব 3 বছর গুণ r এর মান আমরা 100/8 পেয়েছিলাম। টাকা হিসেবে বসিয়ে দিলাম। আবার শূন্যগুলো কেটে একটু ছোট করে নেই, ফলে দাঁড়ালো 100 গুণ 3 গুণ 8 টাকা। গুণ করে দিলে 2400 টাকা। এই 2400 টাকা সরল মুনাফা। একটা বিষয় পরিষ্কার যে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সেই 3 বছরে পেয়েছিল 2597 টাকা, আর সরল মুনাফার ক্ষেত্রে 3 বছরে মুনাফা পেয়েছিল সে 2400 টাকা। তাহলে নিশ্চয়ই আমাদের কাছে পরিষ্কার যে চক্রবৃদ্ধি মুনাফায় বেশি পাওয়া যায়। তাহলে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে যদি চক্রবৃদ্ধি মুনাফা শর্তে আসল জমা রাখা যায়, তাহলে আমরা মুনাফা বেশি পাবো, আমরা লাভবান বেশি হব। তাহলে আমরা দেখছি সরল মুনাফা 2400 টাকা এবং চক্রবৃদ্ধি মুনাফা 2597 টাকা। এখন এই দুই মুনাফার মধ্যে পার্থক্য বের করতে বলছে। অতএব চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার মধ্যে পার্থক্য। পার্থক্য সমান 2597 বিয়োগ 2400 টাকা। এই বিয়োগ করে দিলে দাঁড়ায় 197 টাকা। অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার মধ্যে পার্থক্য দাঁড়ালো 197 টাকা। এইভাবে আমরা চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা ব্যবহার করে চক্রবৃদ্ধির গাণিতিক সমস্যা সংক্রান্ত সমাধান আমরা করব এবং সরল মুনাফার সূত্রকে ব্যবহার করে সরল মুনাফা সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান আমরা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে একটি গাণিতিক সমস্যার সমাধান করে দেখালাম। তোমাদের পাঠ্য বইয়ে একাধিক গাণিতিক সমস্যা আছে এবং তোমাদের সহায়ক বইগুলোতে একাধিক সমস্যা পাওয়া যায়। তোমরা সেগুলো বাসায় বসে চর্চা করবে এবং এই চর্চা করতে গিয়ে তোমাদের যদি কোনো সমস্যার সম্মুখীন তোমরা হও, তাহলে নিশ্চয়ই আমার ফেসবুকে তোমরা কমেন্ট করবে, আমি সেগুলোর সমাধান করার চেষ্টা করে দেব। এবং তোমাদের অষ্টম শ্রেণীতে যেহেতু সৃজনশীল সমস্যার পাশাপাশি নৈর্ব্যক্তিক সমস্যা থাকে, তো সুতরাং এই সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা সংক্রান্ত অনেক নৈর্ব্যক্তিক প্রশ্ন আলোচিত হতে পারে। সেই প্রশ্নগুলো তোমরা তোমাদের সহায়ক বই থেকে চর্চা করবে, দেখবে যে অনেক প্রশ্নের উত্তর তোমরা সমাধান করতে পারতেছো। তো গণিতের একটা বিষয় তোমাদের লক্ষ্য রাখতে হবে, সেটা হলো গণিত চর্চার বিষয়। এটাকে একদিন করে আবার 3 দিন চর্চা করলে না, তাহলে গণিত তোমাদের আয়ত্তে থাকবে না। গণিত নিয়মিত চর্চা করতে হবে। দৈনিক তুমি 1 ঘন্টা করে চর্চা করো, তাহলে তোমার কাঙ্ক্ষিত সফলতা তুমি লাভ করতে পারবে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে কোনো একদিন। সেই পর্যন্ত তোমরা নিশ্চয়ই নিরাপদে থাকবে, সুস্থ থাকবে এবং সব সময় করোনার এই মহামারীতে সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে, মাস্ক পরিধান করবে। সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।